সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প পাশের ঘরেই সে আছে এর দ্বিতীয় ও অন্তিম পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প পাশের ঘরেই সে আছে এর দ্বিতীয় ও অন্তিম পর্ব। মালতী যতই বোঝাতে চায় চোখের ভুল নয়, বিভাবতী ততই বলেন, না, চোখের ভুল। ও ঘরে লোক আসবে কোথা থেকে? মালতী চুপ করে আছে দেখে তিনি আরও জোর দিয়ে বললেন, আমি এতদিন আছি, কই কোনোদিন তো কিছু দেখিনি। মিথ্যে কথাই বলতে হয়েছিল বিভাবতীকে। কিছু না দেখলেও ওই বন্ধ ঘরে মানুষের চলাফেরার শব্দ তিনি শুনেছিলেন, এক আধবার নয়, বারবার। বাধ্য হয়ে এই মিথ্যেটুকু বলতে হয়েছিল। না বললে মালতী আর এ বাড়িতে কাজ করত না। শেষ পর্যন্ত মালতী থাকল, তবে সন্ধে হবার আগেই চলে যেত। তখন থেকে বিভাবতী সারা রাত একা মুখ বুজে। আর পাশের তালাবন্ধ ঘরটায় মূর্তিমান আতঙ্ক। সেদিনও তার নিস্তব্ধ ঘরটাকে সচকিত করে টেলিফোনটা বেজে উঠল। তবে গভীর রাতে নয়, সন্ধ্যের একটু পরে। চমকে উঠলেন বিভাবতী। কোনো রকমে তুলে নিলেন রিসিভারটা। হ্যালো, দিল্লি থেকে? ও বৌমা। খুশিতে তার স্বর আটকে যাচ্ছিল। হ্যাঁ, তা আছে এই রকম, ভালোই আছি। আচ্ছা, তুমি কি আগে একদিন অনেক রাতে ফোন করেছিলে? ও করনি? তাহলে রং নাম্বার। হ্যাঁ, অনেক রাতে কেউ করেছিল, কথা বলা হয়নি, কেটে গিয়েছিল। তুমি আসবে পরশুদিন? খুব খুশি হলাম। মাত্র এক রাতের জন্যে? তোমার বন্ধুর বিয়েতে? থাকতে পারবে না দুদিন? কি আর করা যাবে, তাই এসো। বিভাবতী দেবী রিসিভারটা রেখে দিলেন। তারপর মুখ তুলতেই তিনি চমকে উঠলেন। ঘরের বাইরে জানলার গড়াত ধরে লম্বা মতো কেউ যেন দাঁড়িয়ে। কে কে ওখানে? সঙ্গে সঙ্গে মূর্তিটা সরে গেল, যেন অন্ধকারে মিলিয়ে গেল। বিভাবতীর রক্ত হিম হয়ে গেল। ও কি শুনতে এসেছিল এ বাড়িতে নতুন কেউ আসছে কিনা? বিভাবতীর ছেলের বউ অঞ্জনা দিল্লির একটা বিখ্যাত ইংরাজি কাগজের অফিসে কাজ করে। কলকাতায় তার এক বন্ধুর বিয়েতে আসছে। রাতটুকু শুধু শাশুড়ির কাছে থাকবে, পরের দিন সকালের ফ্লাইটেই দিল্লি ফিরে যাবে। মাত্র একটি রাত বৌমা তার কাছে থাকবে। বিভাবতী মনকে বোঝান, যেটুকু নিজের লোককে কাছে পাওয়া যায় ততটুকুই আনন্দ। তবুও তাকে মনের মতো রেঁধে বেড়ে খাওয়াতে পারবেন না, এটাই দুঃখ। সে নেমন্তন্ন বাড়ি আসছে কিনা, সেই সঙ্গে তার একটু ভয়ও করল। ওই যাকে এ বাড়িতে প্রায়ই দেখা যায়, বৌমা তাকে দেখে ফেলবে না তো? সেদিন দুপুরবেলাতেই অঞ্জনা হাসতে হাসতে এলো। সারা দুপুর বিভাবতীর পাশে শুয়ে কত গল্পই না করল। বিকেলের দিকে বেরিয়ে গেল কিছু কেনাকাটা করতে। বলে গেল সন্ধ্যের আগেই ফিরবে। ঠিক সন্ধেবেলাতেই ফিরল অঞ্জনা। ফুটপাত থেকে উঠে কয়েক ধাপ সিঁড়ি, তারপরেই ঢোকার দরজা। কলিং বেল টিপতে যাচ্ছিল, দরকার হলো না। মালতী দরজা খুলে বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। বৌদিকে দেখে একটু হাসল। কাজ হয়ে গেল? হ্যাঁ। বাড়ি যাচ্ছ? হ্যাঁ। অঞ্জনা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এবার একটু প্যাসেজটা অন্ধকার। অঞ্জনা এগিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে হলো সে যেন এগোতে পারছে না। কিসে যেন বাধা পাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন তাকে ঠেলে বের করে দিতে চাইছে। অঞ্জনা থতমত খেয়ে গেল। তখনই তার মনে হলো তার সামনে 2 হাত দূরে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। চোর! অঞ্জনা দিল্লিতে খবরের কাগজের অফিসে চাকরি করা মেয়ে। সংবাদ সংগ্রহের জন্য তাকে নানা জায়গায় ছুটতে হয়। অত সহজে সে ভয় পায় না। ধমকের সুরে বলল, কে ওখানে? পরক্ষণেই মনে হলো কেউ যেন পথ ছেড়ে সরে গেল। পাছে মা ভয় পান, তাই ব্যাপারটা নিয়ে অঞ্জনা বেশি হইচই করল না। মায়ের ঘরে ঢুকে শুধু একটা কথাই বলল, প্যাসেজটায় আলোর ব্যবস্থা নেই?
বিভাবতী অবাক হয়ে বললেন, আছে বই কি, এই তো মালতী গেল আলো জেলে। কিন্তু মানে কিন্তু আমি তো দেখলাম অন্ধকার। বিভাবতী বললেন, তাহলে হয়তো বাল্বটা কেটে গেছে। আধ ঘন্টার মধ্যে অঞ্জনা সাজসজ্জা করে বিয়ে বাড়ি চলে গেল। রাত 10টায় যখন ফিরল, তখন দেখল প্যাসেজ দিব্যি আলো জ্বলছে। এবার তাড়াতাড়ি শোবার পালা, কাল সকালেই আবার প্লেন ধরতে হবে। বিভাবতী তার বিছানাতেই অঞ্জনার শোবার ব্যবস্থা করেছিলেন। মাত্র একটা রাত নিজের বৌমাকে কাছে নিয়ে শোবেন। অঞ্জনা কিন্তু শাশুড়ির সঙ্গে শুতে রাজি হল না। বলল, ওদিকের ঘরটা তো খালি পড়ে রয়েছে, ওখানেই আমি শোব। বিভাবতীর মুখটা ভয়ে শুকিয়ে গেল। তিনি অনেক করে বোঝালেন, বললেন, ও ঘরটা ব্যবহার করা হয় না, পরিষ্কারও করা নেই। কি দরকার, একটা রাত তো, একটু কষ্ট করে না হয় আমার কাছেই শুলে। অঞ্জনা ভাবল, শাশুড়ি বোধহয় ও ঘরে বিছানা পাতা, মশাই টাঙানোর হাঙ্গামার জন্যই বলছেন। তাই বললে, আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব ঠিক করে নিচ্ছি। এই বলে উত্তর দিকের ঘরে গিয়ে ঝাটপাট দিয়ে বিছানা পেতে নিল। নিরুপায় বিভাবতী কি আর করেন, শুধু বললেন, ভয়টয় পেলে আমায় ডেকো। অঞ্জনা হেসে বলল, কিসের ভয়, ভূতের? ভূত কথাটা হঠাৎই তার মুখ থেকে বেরিয়ে গেল। কি আর করবেন, বিভাবতী এর ফাঁকে তার গলার রুদ্রাক্ষের মালাটি অঞ্জনার বালিশের নিচে রেখে দিয়ে গেলেন। মনে মনে প্রার্থনা করলেন, ঠাকুর, বৌমাকে রক্ষে করো। খুব ক্লান্ত ছিল অঞ্জনা, তাই হাত পা ছড়িয়ে আরাম করে শোয়া মাত্র ঘুম। তখনই সে জানত না কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। অনেক রাত্রে আচমকা তার ঘুম ভেঙে গেল। অসহ্য গরমে তার নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে। মশারির মধ্যে দিয়ে তাকিয়ে দেখল পাখা চলছে না। লোডশেডিং? কলকাতায় এত লোডশেডিং হয়? কিন্তু তখনই বাইরের জানলা দিয়ে চোখ পড়তে দেখল রাস্তার আলোগুলো দিব্যি জ্বলছে। তাহলে হঠাৎই তার মনে হলো ঘরের মধ্যে আরো কেউ রয়েছে। চমকে তাকাতেই দেখল তার বিছানা থেকে মাত্র হাত পাঁচেক দূরে লম্বা মতো একটা লোক কোমরে হাত দিয়ে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই রকমই একটা আবছা চেহারা সে সন্ধেবেলা দেখেছিল বাড়ি ঢোকার সময়। তখন মুখ দেখতে পায়নি। ধর্মর করে উঠে বসতে গেল অঞ্জনা, কিন্তু পারল না। মনে হলো তার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে। কি করবে ভাবছে, দেখল লোকটা এক পা করে তার দিকে এগিয়ে আসছে। চিৎকার করতে গেল সে, কিন্তু পারল না। মুখ থেকে শুধু একটা গোঁ গোঁ শব্দ বেরিয়ে এলো। ততক্ষণে মূর্তিটা একেবারে মাথার কাছে এসে দাঁড়িয়েছে। একটা হাত দিয়ে মশারিটা তুলছে, তারপরই কনকনে ঠান্ডা একটা হাত তার বা হাতটা চেপে ধরে টানতে লাগলো। মাগো! একটা শব্দই যেন অঞ্জনার মুখ থেকে বেরিয়ে এলো। তারপর আর কিছু মনে নেই। ঘুম ভাঙল অনেক বেলায়, শাশুড়ির ডাকাডাকিতে। প্রথমে মনে হয়েছিল রাত্রে হয়তো দুঃস্বপ্ন দেখেছিল, কিন্তু নিজের হাতের দিকে তাকাতেই স্তম্ভিত হয়ে গেল। হাত মুচড়ে ধরার দাগটা লাল হয়ে আছে, আর আর মাথার দিকে মশারিটাও খানিকটা তখনও উঁচু হয়ে আছে। অঞ্জনা বললে, আপনি এখানে একা আর থাকবেন না, আমার সঙ্গে চলুন। বিভাবতী বললেন, হুট করে কি এখানকার পাট চুকিয়ে চলে যাওয়া যায়? তো তবে আমি এখন যাই, খুব তাড়াতাড়ি আপনার ছেলেকে নিয়ে আসছি। তারপরে একসঙ্গে বসে আলোচনা করে ঠিক করা যাবে। একদিন একটু সাবধানে থাকবেন। বিভাবতী একটু হাসলেন। ব্যাপারটা অঞ্জনা সহজে ছেড়ে দেয়নি। এই বাড়িতে এক রাত্রির থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতা সে কাগজে লিখল। কলকাতায় এসে পুরনো কাগজপত্র ঘেঁটে যে তথ্যটা বের করেছিল তা হচ্ছে, সেই দীর্ঘদেহী খুনিটা পুলিশের চোখে ধুলো দিয়ে এই বাড়িতেই লুকিয়েছিল তার দলবল নিয়ে। সাহস করে কেউ পুলিশকে খবর দিতে পারেনি। কিন্তু জমিদার পুত্রদের একজন বাড়িটা খালি করার জন্য একদিন লেঠেল পাঠিয়ে তাকে খুন করে এখানেই পুঁতে রাখে। পুলিশ পরে এসে মাটি খুঁড়ে লাশের সন্ধান করে, কিন্তু আশ্চর্য, কোনো লাশ কিন্তু পাওয়া যায়নি। এখানেই শেষ হচ্ছে
মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প পাশের ঘরেই সে আছে এর দ্বিতীয় ও অন্তিম পর্বের পাঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।